আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর এখনকার সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি খায়রুল বাশার। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। মুজিবনগর সরকারের কারো মুক্তিযোদ্ধার খেতাব বাতিল হয়নি জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। ভুল তথ্য ছড়ানো হয়েছে অভিযোগ। গুম কমিশনে এখন পর্যন্ত ১,৮৫০টি অভিযোগ। সমাজের ভদ্রলোকেরা গা শিউরে ওঠা ঘটনা ঘটিয়েছে বললেন প্রধান উপদেষ্টা। পবিত্র হজ বৃহস্পতিবার ফজরের নামাজের পর হাজিদের মিনা থেকে আরাফাতের পথে যাত্রা। এবং আন্তর্জাতিক প্রীতি ফুটবলে ভুটানের বিপক্ষে বাংলাদেশে ২-০ গোলের জয়। দেশের হয়ে হামজা চৌধুরীর প্রথম গোল। প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। এবারে নিয়ে যাচ্ছি বিস্তারিত আয়োজনে। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেছেন, মুজিবনগর সরকারে থাকা কোনো সদস্যেরই মুক্তিযোদ্ধা খেতাব বাতিল করা হয়নি। তারা সবাই মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন বলে জানিয়েছেন উপদেষ্টা। এ বিষয়ে ভুল তথ্য ছড়ানো হয়েছে বলে দাবি তার। রণাঙ্গনে সরাসরি অংশ নেয়া মুক্তিযোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সহযোগীদের আলাদা স্বীকৃতি দেয়া হয়েছে বলে জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। মঙ্গলবার জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন অধ্যাদেশ ২০২৫ এর প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা পরিবার, মুক্তিযুদ্ধের লক্ষ্য ও মুক্তিযুদ্ধের সহযোগী সহ বিভিন্ন সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে। অধ্যাদেশে বলা হয়েছে, দেশীয় সহযোগী রাজাকার, আলবদর, আল-শামস, তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলামী, নেজামে ইসলাম এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেছেন এমন সব বেসামরিক নাগরিক যাদের বয়স সরকার নির্ধারিত সর্বনিম্ন বয়সের মধ্যে এবং সশস্ত্র বাহিনী, ইস্ট পাকিস্তান রাইফেলস, ইপিআর, পুলিশ বাহিনী, মুক্তিবাহিনী, প্রবাসী বাংলাদেশ সরকার বা মুজিবনগর সরকার ও এর সরকার স্বীকৃত অন্যান্য বাহিনী, নৌ কমান্ডো, কিলো ফোর্স, আনসার সদস্য, বীরাঙ্গনা সহ মুক্তিযোদ্ধাদের চিকিৎসক, নার্স ও সহকারীরা বীর মুক্তিযোদ্ধা হিসাবে অন্তর্ভুক্ত হবেন। অধ্যাদেশে বিতর্ক তৈরি হয়েছে। এর জবাব দেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। মুজিবনগর সরকার ইটসেলফ এবং তার দ্বারাই স্বীকৃত অন্যান্য সকল বাহিনী যারা সশস্ত্রভাবে যুদ্ধ করেছে তারা সবাই মুক্তিযুদ্ধ হবেন। রণাঙ্গনটা ওনারা পরিচালনা করেছেন। তাইলে তো একই কথা আপনি সেক্টর কমান্ডারদের ব্যাপারেও বলতে পারেন। তারা কি যুদ্ধ করে নাই? যুদ্ধ ডিজাইন করেছে, যুদ্ধে কারা যাবে না যাবে সেটা পরিচালনা করেছে। ঠিক একই রকমের মুজিবনগর সরকার তো পুরো যুদ্ধটা পরিচালনা করেছে। যুদ্ধের সময় কেউ রাইফেল নিয়ে মাঠে লড়াই করেছে, কেউ ওই গান, কবিতা, নাটক ইত্যাদি করেছে, কেউ ফুটবলও খেলেছেন, কেউ কূটনৈতিক কাজে ব্যস্ত ছিলেন, জনমত সংগঠনের কাজে ব্যস্ত ছিলেন। তারা সবাই সহযোগী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বীর মুক্তিযোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতেই এই অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তী সরকার। তাদের যাচাই ইত্যাদির যখন প্রশ্ন আসলো তখন মুক্তিযোদ্ধারা বলল এরা তো মুক্তিযোদ্ধা না। একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন পাওয়া গেল এবং প্রায় সব সংগঠনেই বলল যে মুক্তিযোদ্ধার সংজ্ঞা আগে যেটা ছিল সেটাই সঠিক ছিল। এইটা শুধু আমরা নতুন করে প্রবর্তন করি নাই, এটা 72-তে ছিল, 72-এ ছিল। এই সেম এই যে সংজ্ঞাটা আমরা এখন দিলাম এইটা সেম ছিল। এটা পরিবর্তন করেছে 2018-তে এসে এই সংজ্ঞাটাকে চেঞ্জ করেছে। 2022-এ এসে চেঞ্জ করেছে, দুইবার চেঞ্জ হয়েছে। যাদের মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে তারাও সনদ পাওয়ার অধিকার রাখেন। পদবি পরিবর্তন হলেও তাদের মর্যাদা ছোট হবে না বলে জানান উপদেষ্টা। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। গুম কমিশনে এখন পর্যন্ত ১,৮৫০টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে বিভিন্ন পর্যায়ে সাক্ষাৎকার নিয়ে ১,৩৫০টি অভিযোগ যাচাই বাছাই করা হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, আমাদের সমাজের ভদ্রলোকেরা গা শিউরে ওঠার মতো এই ঘটনাগুলো ঘটিয়েছেন। প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলনে আরও জানানো হয়েছে, মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান সহ অন্যদের মুক্তিযোদ্ধা হিসেবেই স্বীকৃতি দেওয়া হয়েছে। মোস্তফা মল্লিকার রিপোর্ট। নগরীর
ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় কিছু গণমাধ্যম মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান, অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এবং 2 মন্ত্রীসহ শতাধিক নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিলের যে খবর প্রচার হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। মুজিবনগর সরকারে যারা ছিলেন তারা মুক্তিযোদ্ধা, যারা সশস্ত্রভাবে মুক্তিযুদ্ধ করেছে, যারা পরিচালনা করেছে তারাও মুক্তিযোদ্ধা। তবে এই সরকারের কর্মকর্তা কর্মচারী তারা সহযোগী মুক্তিযোদ্ধা। আমরা আশা করব তারা তাদের ভুলটা সংশোধন করবেন। ঠিক যেখানে তারা ভুল সংবাদটি ছাপিয়েছেন ঠিক একই জায়গায় তারা তাদের সংশোধনী প্রকাশ করে তারা তাদের পাঠকদের কাছে দুঃখ প্রকাশ করবেন। কাউকে এইরকম কোনো লাইসেন্স দেওয়া হয়নি যে তিনি চাইলেই একটা ভুল সংবাদ প্রচার করবেন। যারাই এখন থেকে এ ধরনের ভুল সংবাদ প্রকাশ করবেন বা বিভ্রান্তিকর প্রকাশ করবেন, যেগুলো আমাদের মানুষকে বিভ্রান্ত করবে, সরকার তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে দ্বিতীয় প্রতিবেদন জমা দিয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। বুধবার বেলা 11টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন প্রধান ও সদস্যরা প্রতিবেদন জমা দেন। প্রতিবেদন দেখে প্রধান উপদেষ্টা বলেছেন, নির্মমতা, নিষ্ঠুরতার এমন চিত্র মানুষের কাছে তুলে ধরা উচিত। সংবাদ সম্মেলনে গুম কমিশনের প্রতিবেদন নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। শৃঙ্খল বাহিনীর সদস্যরা কেন এবং কিভাবে গুম করতেন তা তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। র্যাবের যে ইন্টেলিজেন্স উইং, এটা ছিল মেন মানে যে গুম হয়েছে যারা, তার মেন কালপ্রিট বা যেটা কিলার ফোর্স ওনারা বলছেন, এটা হচ্ছে র্যাবের ইন্টেলিজেন্স উইং। তারা এই কাজটা সবচেয়ে বেশি ইনভলভ ছিল। এই পুরো যে গুম সংক্রান্ত কমিশন যেটা তাদের ফাইন্ডিংসে বলেছে যে নৌকায় নিয়ে যাওয়া হচ্ছে, নৌকায় নিয়ে যে তাকে মেরে তার আবার পেট কেটে সেখানে সিমেন্ট ভরে তাকে ফেলে দেওয়া হচ্ছে, কাউকে নদীতে ফেলে দেওয়া হচ্ছে, গুলি করে মারা হচ্ছে। দেখা যাচ্ছে যে যারা পুলিশের মধ্যে অনেকে পিপিএম, বিপিএম, ভালো পোস্টিং, ভালো পজিশন সেটা পাওয়ার জন্য এই কাজগুলো অনেকে করেছেন। আপনি যতগুলো করবেন আপনার তত সুনাম বাড়বে। কোনোভাবে সে যে ঢাকায় পোস্টিং পাবে কিনা এটা একটা বড় ইস্যু। তো ওনারা এই কারণে প্রলুব্ধ হয়েছেন এই কাজগুলো করতে। সংবাদ সম্মেলনে জানানো হয় গুমের ঘটনাগুলো কতটা নিষ্ঠুর তা জানাতে হরর মিউজিয়াম করার পরিকল্পনা আছে সরকারের। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। দলীয় নিবন্ধন সহ দাঁড়িপাল্লা প্রতীক ফেরত পাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী। বুধবার এই তথ্য জানিয়েছে নির্বাচন কমিশনের অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এর আগে 1 জুন রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বাতিল করেন সুপ্রিম কোর্টের অ্যাপেল বিভাগ। নিবন্ধন ও অন্যান্য বিষয়ে দলটির করা আবেদন নিষ্পত্তি করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেন আদালত। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ বিষয়ে নির্বাচন কমিশনার বলেছেন, ইসির কাজ গ্যাজেট প্রকাশ করা, শপথের বিষয়টি দেখবে স্থানীয় সরকার মন্ত্রণালয়। দলীয় কার্যক্রমে অর্থায়নের জন্য ক্রাউড ফান্ডিংয়ের উদ্যোগ নিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জুলাই বিপ্লবের পর যারা এনসিপির পাশে থাকতে চেয়েছেন, সামর্থ্য অনুযায়ী তাদেরকে মোবাইল ব্যাংকিং ও ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে আর্থিক অনুদান কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে এনসিপি। জাতীয় নাগরিক পার্টি কার্যালয়ে দলের সদস্য সচিব আক্তার হোসেন জানান, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক আর্থিক পলিসি করতে চায় এনসিপি। বছর শেষে আয় ব্যয়ের হিসাব স্বচ্ছতার সাথে জনসম্মুখে প্রকাশ করবে দলটি। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, এই কার্যক্রমের মাধ্যমে আর্থিক স্বচ্ছতার ব্যাপারে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে দৃষ্টান্ত স্থাপন করবে এনসিপি। আন্দোলনের সময় কিন্তু পুরো আন্দোলনটা আমরা পরিচালনা করছি ক্রাউড ফান্ডিং মডেল, এই ক্রাউড ফান্ডিং থেকে, গণচাঁদা থেকে। তো এই ট্রেডিশনালি আমরা সেটাও হয়তো গণচাঁদা সেটাও আমাদের অব্যাহত থাকবে। আর ডিজিটাল যে সিস্টেমটা সেটা আমরা দেশ এবং দেশের বাইরে থেকে আমরা সে একটা ফান্ডিং পাবো। আরেকটি বিষয় হচ্ছে সবার কাছে আহ্বান থাকবে, যারা আমাদেরকে সমর্থন করতে চান, যারা আমাদেরকে সহযোগিতা করতে চান, কেউ কোনো ব্যক্তিগত কাউকে টাকা বা অর্থ সহায়তা দিবেন না। সামগ্রিক দেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করতে হলে অন্য দলগুলোতেও এই আর্থিক স্বচ্ছতার বিষয়টি নিয়ে আসতে হবে এবং নির্বাচন কমিশনকে এটার জন্য কঠোর হইতে হবে।
বাজেট প্রতিক্রিয়ায় বিএনপি বলেছে, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে যে আন্দোলন করা হয়েছে তার প্রতিফলন এই বাজেটে নেই। দলের চেয়ারপারসনে গুলশান কার্যালয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাজেটে সাধারণ মানুষের উপর চাপ বাড়বে আর কালো টাকা সাদা করার সুযোগ, কর ফাঁকির সুযোগ তৈরি করে দেবে। রাহুল রায় রিপোর্ট। সোমবার অন্তর্বর্তী সরকারের 2025-26 অর্থ বছরের বাজেট প্রণয়নের পরপরই কথা বলেছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে এবার স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানালো বিএনপি। প্রত্যাশা করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার আন্দোলনকারী রাজনৈতিক দলের সাথে আলোচনা করে ন্যূনতম জাতীয় ঐক্যমত্য স্থাপনের মাধ্যমে বাজেট প্রণয়ন করবে, যেহেতু সংসদ নাই, নির্বাচিত সরকার নাই। অন্তর্বর্তীকালীন সরকার চাইলে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত নিতে পারত। কালো টাকা সাদা করা শুধু করফাকিদের পুরস্কৃত করছে না, এটা নৈতিকভাবে একটি সরকারের জন্য, একটি দেশের জন্য, যেখানে বাংলাদেশে একটা বড় ধরনের একটা নতুন বাংলাদেশের, নতুন চিন্তার বাংলাদেশের কথা ভাবছি, সেখানে এরকম একটি বৈষম্য যেটা সৃষ্টি করে এবং করফাকি প্রদানকারীদের পুরস্কৃত করে। বিএনপি ক্ষমতায় গেলে অর্থনৈতিক উন্নয়নের রূপরেখাও তুলে ধরা হয়েছে সংবাদ সম্মেলনে। সার্বিক উন্নয়ন ও নতুন কর্মসংস্থানের জন্য বিএনপি এবার দেশজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে 8%। মূলত 10টি খাতকে সার্বিক উন্নয়ন তথা কর্মসংস্থানের জন্য বিএনপি পরিকল্পনা তৈরি করেছে। এগুলো হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন, ম্যানুফ্যাকচারিং, কৃষি, বিদেশে শ্রম রপ্তানি, আইসিটি, ফ্রিল্যান্সিং, সেবা খাত, সবুজ জ্বালানি, গ্রিন এনার্জি, স্বাস্থ্য ও শিক্ষা, কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, অন্যান্য। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জীবন মান উন্নয়নে আলাদা পরিকল্পনার কথা তুলে ধরেছে বিএনপি। আমির খসরু বলেন, জিডিপির প্রবৃদ্ধি 8% উন্নীত করে 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি বাস্তবায়নের লক্ষ্যমাত্রার স্বপ্ন দেখে বিএনপি। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন। যুক্তরাজ্যের সম্মানজনক কিং চার্লস হারমোনি পুরস্কার প্রাপ্তির জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান কুক। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে তিনি এই ধন্যবাদ জানান। প্রধান উপদেষ্টা এবং ব্রিটিশ হাইকমিশনারের মধ্যে আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ, বিমান চলাচল সহযোগিতা, অভিবাসন এবং বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। অধ্যাপক ইউনুস হাইকমিশনারকে জানান, জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলো দ্বিতীয় দফার আলোচনা শুরু হয়েছে, যা শীঘ্রই শেষ হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরে পালিয়ে যাওয়া ব্যক্তির চেয়ে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। প্রধান উপদেষ্টা যুক্তরাজ্য সফর উপলক্ষে সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আমিন সিদ্দিকী জানান, 12 জুন হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণের পর প্রধান উপদেষ্টা যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পরে দ্বিপাক্ষিক বৈঠক করবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমারের সঙ্গে। 9 তারিখ রওনা হয়ে উপদেষ্টা ফিরবেন 14 জুন। তিনি জানান, বৈঠকে পাচার হওয়া অর্থ ফেরানো নিয়ে আলোচনা হবে। ইসলামের 5 স্তম্ভের অন্যতম পবিত্র হজ বৃহস্পতিবার। বিশ্বের 23 লাখ ধর্মপ্রাণ মুসলমান পবিত্র হজের অন্যতম ফরজ আদায়ের জন্য এখন সৌদি আরবের মিনায় অবস্থান করছেন। মিনা থেকে তারা যাবেন আরাফাতে ময়দানে। বৃহস্পতিবার সেখানে শুরু হবে হজের মূল আনুষ্ঠানিকতা। চকর মালিথার রিপোর্ট। চারপাশের পাহাড়ে প্রতিধ্বনিত হচ্ছে হাজিদের লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনি। হজ পালনের অংশ হিসেবে আরবি হিজরি বর্ষের জিলহজ মাসের 8 তারিখে হাজিরা সারাদিন মিনায় অবস্থান করবেন। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা ধর্মপ্রাণ মুসলমানরা মঙ্গলবার পবিত্র মক্কার মসজিদুল হারামে এশার নামাজ আদায়ের পর হজের অংশ হিসেবে তাবুর নগরী মিনায় পৌঁছান। মিনার যেদিকে চোখ যায় শুধু তাবু আর তাবু। প্রতি বছর হজের সময় মুসল্লিদের অস্থায়ী আবাস হিসেবে মিনার লাল পাথরের পাহাড় ঘেঁষে বসানো হয়
লাখ লাখ চৌচালা ঘরের মতো আধুনিক সুযোগ সুবিধার তাঁবু। সেই সব তাঁবুর নিচে মুসল্লিদের লাভবাহিক ধ্বনিতে মুখরিত পবিত্র মিনা নগরী। অন্য দেশের হাজিদের মতো বাংলাদেশের ৮৭,০০০ হাজি মিনায় অবস্থান করছেন। বৃহস্পতিবার ফজরের নামাজ আদায় করে হজের মূল আনুষ্ঠানিকতা পালনের জন্য মিনা থেকে হাজিরা রওনা হবেন পবিত্র আরাফাতের উদ্দেশ্যে। ১৮ কিলোমিটার দূরত্বের এই পথ বেশিরভাগ হাজি পাড়ি দেবেন পায়ে হেঁটে। সুষ্ঠুভাবে হজ পালনের জন্য নিরাপত্তা সহ সব ধরনের ব্যবস্থা নিয়েছে সৌদি সরকার। জকর মালিথা, চ্যানেল আই। নগরে কংক্রিটের ভিড়ে যখন সবুজ হারিয়ে যেতে বসেছে, তখন ঢাকার অনেক এলাকাতে ছাদে ছাদে গড়ে উঠছে ফল ফসলে ঘেরা ছাদ কৃষি। বাড়িধারা ডিওএইচএস আবাসন এলাকাটিতে নাগরিকদের কৃষির আয়োজনগুলো নিজেদের পরিবারের উপভোগের পাশাপাশি গোটা আবাসন এলাকাটির পরিবেশও এখন বদলে দিচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। বাড়িধারা ডিওএইচএস এর আয়েশা সিদ্দিকা চুনির ছতলা এই ভবনটি অন্য সব বাড়ি থেকে একেবারেই আলাদা। বাড়িটির সামনে উপরে সবখানে ঝোপঝাড়ে আবৃত। এমন ফসলি বাড়িতে বসবাস করাই ছিল তার আজন্ম শখ। ফলে দীর্ঘদিন নগরে বসতি হয়েও গাছপালা, মাটি আর পানির ছায়ায় নিজেকে বেঁধেছেন। আমি আমার বাগানটা কিরম চেয়েছি, অরণ্য, যেখানে সব ধরনের গাছ থাকবে এলোমেলো ভাবে, সাজানো না, জঙ্গল জঙ্গল ভালো লাগে আর কি। যার জন্য আমি ওইভাবে সাজিয়ে কিন্তু করিনি। আমি যখন যেটা সেরকম আমার এইটাই ভালো লাগে। ২৬০০ বর্গফুটের ৩ স্তরের এই ছাদে রঙিন ফল, ফুল আর রকমারি সবজিতে ভরপুর। এখান থেকে মিটছে পরিবারের পুষ্টি চাহিদার প্রায় ৮০%। শাক তো কিনি না, সবজিও এই ইসে আমি খুব একটা কিনি নাই, মনে হয় 20% কিনেছি আর 80% আমি এখান থেকে পেয়েছি। আমার ফুলকপি, পাতাকপি, তারপর ব্রোকলি সব কিন্তু হয়েছিল, আমি করি, এবারও হয়েছে। টমেটো কিনিই নেই। আচ্ছা, তার মতে এলাকাটির অনেকেই এখন যুক্ত হচ্ছেন ছাদ কৃষিতে। ফলে আবাসন এলাকাটি দিনে দিনে সবুজে ভরে উঠছে। অনেক পাখি আসে সকালবেলা, বিকালবেলা একটা ওদের ডাক, যে কিচিরমিচির ডাক আসে ঝাঁকে ঝাঁকে। দেখেন প্রত্যেকটা বাড়িতেই হ্যাঁ কৃষির একটা আয়োজন আছে, প্রতিটা সবার মোটামুটি সবাই এখানে বাগান আছে। কতটুকু প্রেম আর যত্ন থাকলে শহরে বসেও ছাদের উপরে এরকম একটা আয়োজন করা যায়, সেটা প্রমাণ মেলে এই ছাদ কৃষিটি দেখে। এই নগর কৃষক চেয়েছিলেন একটি অরণ্য গড়তে, চাননি গোছানো কিছু হোক, কিন্তু এ থেকেই অরণ্য হয়েছে। আর সে প্রতিদিনকার শাক সবজি ফলমূলের চাহিদা যতটুকু প্রয়োজন ততটুকু। এটি আপনার জন্য হতে পারে অনুকরণীয়। ঢাকার বাড়িধারা ডিওএইচএস এর আয়েশা সিদ্দিকা চুনির ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন বৃহস্পতিবার বেলা ৩:০৫ হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। এবারে কঙ্কা ফ্রিজ কোরবানি হাটের খবর। রাজধানী কোরবানি পশুর হাট জমে উঠেছে। ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখরিত হাট প্রাঙ্গণ। বৃহস্পতিবার থেকে হাট পুরোপুরি জমে উঠবে বলে আশা সংশ্লিষ্টদের। শাকিদ আদনান রিপোর্ট। খিলক্ষেতের ৩০০ ফিট কোরবানির পশুর হাটে সকাল থেকেই আসতে থাকেন ক্রেতারা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হাটে বাড়তে থাকে ক্রেতার সংখ্যা। পছন্দের পশু কিনে খুশি মনে বাড়ি ফিরছেন অনেকেই। ১,৪২,০০০ চাইছিল ১,৭৫,০০০, চেয়েছিল ১,৬০,০০০। কতদিন নিলেন? ১,২৮,০০০। ২০টা গরু আনছি, 3টা বিক্রি করছি, কিন্তু দাম দর একটু মনে করেন যে সীমিত কম। এই গরুটার দাম চাচ্ছি 2,১০,০০০ টাকা। গতকাল 2,২০,০০০, 30,০০০, 40,০০০ টাকার মতো চাইছি। আজকে কমাই দিছি, গরুর কাস্টমার কম, 20,০০০, 30,০০০ প্রতি গরুতে কমাই দিছি রে। গরু এখানে বেচা কিনে কেন সবাই স্বাচ্ছন্দ্য বোধ করতেছে। দাম চাই 35, আমি 25 বলছি, দিতেছে না। তো দাম চাইছে 18,০০০, গতকাল দাম চাইছে মনে করেন 20,০০০। পাশের 100 ফিট পশুর হাটেও ক্রেতাদের ভিড়। এই হাটে টাইগার নামে বড় আকারের একটি খাসি উঠেছে, যার দাম চাওয়া হচ্ছে 1,80,০০০ টাকা। অনেক পার্টি আসছে, সর্বোচ্চ 1,20,০০০ বলছে, কেউ 1,10,, 90 এরকম দামও বলছে। ক্রেতা বিক্রেতাদের সুবিধায় হাটে বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের আরও গরু আসতেছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কাস্টমাররা আসতেছে। ট্রাক ঢোকার সময় এই যে একটু ডেবে যায়, যেহেতু বালি, এখানে খোয়া দেওয়া, পালি দেওয়া, মানে সার্বিকভাবে আমরা সর্বাত্মকভাবে এই কাজগুলো করে চলেছি। ক্রেতা সমাগম ভালো, আলহামদুলিল্লাহ ভালো বিক্রি হচ্ছে। আশা করতেছি
এবার ভালোই বিক্রি হবে। তেজগাঁও সংলগ্ন যে গরুর হাটটি, একটার পর একটা গরু বিক্রি হচ্ছে, ক্রেতারাও গরু কিনে ভালো হাসি মুখে বাড়ি ফিরছেন এবং বিক্রেতারাও গরু বিক্রি করে তারা আনন্দের সাথে আছেন। হাটগুলোর নিরাপত্তায় সার্বক্ষণিক নজরদারি করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। শাকির আদ্দান, চ্যানেল আই, ঢাকা। এবারে স্পোর্টস। খেলাধুলা সব আপডেট নিয়ে স্পোর্টস আছেন আদিল আহমেদ শান, যাচ্ছি তার কাছে। শান। বাসার ধন্যবাদ আপনাকে। দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। শুরুতেই বাংলাদেশ ফুটবল দলের জয়ের খবর। হামজা রানের গোলে আন্তর্জাতিক প্রীতি ফুটবলে ভুটানের বিপক্ষে 2-0 গোলের জয় পেয়েছে বাংলাদেশ। এই ম্যাচ দিয়েই ঘরের মাঠে অভিষেক হয় দুই প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী ও ফাহমিদুলের। কানাডা থেকে শামিদ সোম দলের সঙ্গে যোগ দিলেও গ্যালারিতে থাকতে হয় তাকে। বিস্তারিত রিপোর্টে। প্রায় 55 মাস পর বাংলাদেশ ভুটান ম্যাচ দিয়ে ফুটবল ফিরেছে ঢাকার 1 নম্বর জাতীয় স্টেডিয়ামে। ঘরের মাঠে ইংলিশ প্রিমিয়ার লিগ তারকা হামজা এবং লাল সবুজের জার্সিতে প্রথমবারের মতো ফাহমিদুল। মাঠে যখন খেলা শুরু, বাইরে তখনও অপেক্ষমান হাজার খানেক দর্শক। গেট ভেঙে স্টেডিয়ামে প্রবেশ করেন টিকিটধারী এবং টিকিটবিহীন উৎসুক জনতা। এ সময় সবচেয়ে বেশি বিপাকে পড়েন নারী ও শিশুরা। দেশের ফুটবলের নতুন জোয়ারে ভক্তদের হতাশ করেননি হামজা চৌধুরী। ম্যাচের 6ষ্ঠ মিনিটে অধিনায়ক জামালের কর্নার থেকে ইপিএল তারকার গোলে উল্লাসে ভাসে গ্যালারি। বাংলাদেশ, সেই বাংলাদেশে হামজার গোল এবং এই স্টেডিয়াম এখন ফেটে পড়ছে। দেশের মাটিতে প্রথম ম্যাচেই হামজা দেখালেন কিভাবে। একাধিক সুযোগ পেলেও ভুটানি গোলকিপারের দৃঢ়তায় গোল বঞ্চিত থাকেন ইটালিয়ান ফাহমিদুল। প্রথমার্ধে 1 গোলের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের শুরুতে রিজার্ভ বেঞ্চ পরীক্ষা ও সিঙ্গাপুর ম্যাচের সতর্কতায় হামজা, জামাল, কাজেম ও পরে ফাহমিদুলকে তুলে নেন কোচ ক্যাব্রেরা। তার আগে সিনিয়র সোহেল রানার দুর্দান্ত গোলে জয়ের ব্যবধান বাড়ে স্বাগতিকদের। It's been a good test. The game went somehow in the way we were expecting. Definitely Hamza had a very big impact in the first half. He did well, but more than on the ball, he was focused. The energy, he knows well. We have been talking a lot about that. 10 জুন এই মাঠেই সিঙ্গাপুরের বিপক্ষে AFC এশিয়ান কাপের হোম ম্যাচ বাংলাদেশের। 2020 সালের পর আন্তর্জাতিক ফুটবল দিয়ে আবারও মাঠে ফিরেছে বাংলাদেশ ফুটবল দল। সংস্কার হলেও সবকিছুতে ছিল নতুনত্বের ছোঁয়া। আর হামজা ফাহমিদুলের সেই ম্যাচ দেখে উচ্ছ্বসিত সাধারণ দর্শক। উপচে পড়া এই ভিড় যেন সারা বছর থাকে জাতীয় ফুটবল স্টেডিয়ামে, এমনটাই প্রত্যাশা ফুটবল ভক্তদের। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা। ওদিকে ছেলেদের জয়ের আগে দিনের শুরুতেই জর্ডান থেকে সুখবর পাঠিয়েছে বাংলাদেশ নারী ফুটবলাররা। ত্রিদেশীয় নারী ফুটবল টুর্নামেন্টে র্যাঙ্কিংয়ে 59 ধাপ এগিয়ে থাকা স্বাগতিক জর্ডানের সাথে 2-2 গোলে ড্র করেছে বাংলাদেশ। ম্যাচের 5 মিনিটে জর্ডান লিড নেয়। 43 মিনিটে শামসুন্নাহার জুনিয়রের গোলের সমতায় ফেরে বাংলাদেশ। 1-1 গোলের সমতায় শেষ হয় প্রথমার্ধ। 58 মিনিটে আবারও লিড নেয় জর্ডান। 82 মিনিটে শাহেদা আক্তার রিপার গোলে আবারও সমতায় ফেরে বাংলাদেশ। শেষ পর্যন্ত খেলা 2-2 গোলে ড্র হওয়ায় বাংলাদেশ 1 পয়েন্ট পায়। 2021 সালে জর্ডানের বিপক্ষে 5 গোলে হেরেছিল বাংলাদেশ। এর আগে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ড্র করেছিল ইন্দোনেশিয়ার সাথে। এবারে ক্রিকেট। চলতি মাসে শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ লঙ্কানদের বিপক্ষে খেলবে 3 ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ। তারই প্রথম পর্বে 17 জুন থেকে শুরু 2 ম্যাচের টেস্ট সিরিজের জন্য 16 সদস্যের বাংলাদেশ দলের নাম ঘোষণা করা হয়েছে। এই সিরিজ দিয়েই 2025, 2027 ও আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের অভিযান শুরু করবে বাংলাদেশ। 2024 সালে টেস্ট অধিনায়কত্ব পাওয়া টপ অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক পদে রাখা হয়েছে। তার ডেপুটি হিসেবে এবারও থাকছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ইনজুরিতে ভোগা তাসকিনকে রাখা হয়নি, তবে ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন 2023 সালে আফগানিস্তানের বিপক্ষে শেষ টেস্ট খেলা পেসার ইবাদত হোসেনকে। 17 জুন গলে এবং 25 জুন কলম্বোতে শুরু হবে দ্বিতীয় টেস্ট। 13 জুন বাংলাদেশ টেস্ট দল শ্রীলঙ্কার রওনা হবে। তার আগে সিরিজের জন্য ঢাকায় 9 জুন টাইগাররা প্রস্তুতি শুরু করবে। ক্রিকেটের আরও খবর।
18 বছরের প্রথম আইপিএল শিরোপা জেতার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিজয় উৎসব পরিণত হয়েছে গভীর বিষাদে। বিজয় উদযাপনের জন্য বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে বিজয় মিছিলে পদপিষ্টের ঘটনায় 11 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে অন্তত 33 জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। জানা গেছে 33,000 দর্শক ধারণ ক্ষমতার চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবির বিজয় উৎসবে সামিল হতে প্রায় 2 লাখ মানুষ সমবেত হয়। এরপর বিজয় মিছিলে হুড়োহুড়ি শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করলে পরিস্থিতি প্রাণঘাতী হয়ে ওঠে। দর্শক, এই ছিল আমার হাতে থাকা আজকের আই স্পোর্টসে। আপনাদেরকে আবারও ফিরিয়ে নিচ্ছি বাশারের কাছে মূল সংবাদে। ধন্যবাদ শান। রাজধানীতে আলোচনা সভায় বক্তারা বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্বল্পতম সময়ের মধ্যে অনুষ্ঠানের বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা প্রয়োজন। মানবতা বিরোধী অপরাধের বিচার, শাপলা চত্বর হত্যাকাণ্ড, পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনা সহ যেসব সংস্কার কার্যক্রম সম্পন্ন করতে কিছুটা সময়ের প্রয়োজন, সেগুলো চলমান রেখে দ্রুত জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে। জাতীয় প্রেস ক্লাবে ঢাকা ফোরাম ইনিশিয়েটিভ ও ইউনিভার্সাল নিউজ এজেন্সি ইউএনএর যৌথ উদ্যোগে আলোচনা সভায় বক্তারা এসব বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ডক্টর আনোয়ারুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিচারপতি সৈয়দ জে.আর. মুদাস্সার হোসেন। প্রিয় দর্শক, সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, আর বিরতির পরে দেখবেন ইস্পাত অ্যালুমিনিয়াম আমদানিতে 50% শুল্ক আরোপ করে ট্রাম্পের নির্বাহী আদেশ সই, বাজেট বিলে কঠোর সমালোচনায় এলন মাস্ক। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। এবারে যুক্তরাষ্ট্রে আমদানি করা ইস্পাত ও অ্যালুমিনিয়ামের উপর 50% শুল্ক আরোপ করেছে মার্কিন সরকার। সম্প্রতি শুল্ক 25% থেকে বাড়িয়ে 50% করে একটি নির্বাহী আদেশে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার থেকে এই আদেশ কার্যকর হয়েছে। তবে নতুন এই শুল্ক থেকে যুক্তরাজ্যকে আপাতত বাইরে রাখা হয়েছে। এর আগে চলতি বছরের 10 ফেব্রুয়ারি আমদানি করা ইস্পাত ও অ্যালুমিনিয়ামের উপর 25% শুল্ক আরোপ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এখন সেই শুল্ক দ্বিগুণ করা হলো। এদিকে ডোনাল্ড ট্রাম্পের আলোচিত বাজেট বিলের কঠোর সমালোচনা করেছেন মার্কিন ধনকুবের এলন মাস্ক। তিনি এটিকে জঘন্য ও ন্যাক্কারজনক বাজে বিল হিসেবে আখ্যা দিয়েছেন। এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। ঈদে আসছে দেশীয় জনপ্রিয় সিরিয়াল ব্যাচেলার পয়েন্ট সিজন 5। জাঁকজমকপূর্ণ আয়োজনে এ বিষয়ে জানান সিরিয়ালের কলাকুশলীরা। নতুন সিজন প্রসঙ্গে নির্মাতা কাজল আরেফিন অমি জানান, ঈদের দিন একসঙ্গে নতুন 8 এপিসোড দেখা যাবে বঙ্গ অ্যাপে। বঙ্গ অ্যাপে জুলাইয়ের প্রথম বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় আরও 8 পর্ব প্রকাশ পাবে। একই দিন রাত 9টায় বুম ফিল্মসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও রাত 9:30টায় চ্যানেল আইয়ের পর্দায় প্রচার হবে ব্যাচেলার পয়েন্ট সিজন 5। ঈদে বঙ্গ ওটিটিতে একসাথে 8টা এপিসোড যাবে। তার ঠিক 1 মাস পর এই ব্যাচেলার পয়েন্ট আবার বঙ্গতে আরও 8টা এপিসোড চলে আসবে। আমাদের বুম ফিল্মসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ব্যাচেলার পয়েন্ট এপিসোড 1 রিলিজ হবে। তার কিছুক্ষণ পরে চ্যানেল আইতে এপিসোড 1 রিলিজ হবে। কারো যদি মনে হয় আমি ব্যাচেলার পয়েন্ট পয়সা খরচ করেও দেখবো না, ডাটা খরচ করেও দেখবো না, আমি টিভিতে দেখবো, আমার বাসায় ডিজিটাল লাইন আছে। প্রত্যেকটা প্ল্যাটফর্মে আমাদের যত অডিয়েন্স আছে সবার প্রতি রেসপেক্ট রেখে সবাইকে দেখানোর জন্য ব্যাচেলার পয়েন্ট সিজন 5 বানিয়েছি। এবারে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। আল আরাফা ইসলামী ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসারদের ডেভেলপমেন্ট প্রোগ্রামের অংশ হিসেবে মাসব্যাপী ওভারঅল ব্যাংক ম্যানেজমেন্ট শীর্ষক ফাউন্ডেশন ট্রেনিং কোর্সের সমাপনী হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাফাতুল্লাহ খান। আল আরাফা ইসলামী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট AIBTI এর প্রিন্সিপাল মোহাম্মদ আব্দুর রহিম দুয়ারির সভাপতিত্বে অনুষ্ঠানে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও মানব সম্পদ বিভাগের প্রধান মোহাম্মদ আমির হোসেন সহ অন্যরা উপস্থিত ছিলেন।
দর্শক, সংবাদের এ পর্যায়ে আবারও নিচ্ছে একটি বিরতি। বিরতির পরে দেখবেন ঈদযাত্রায় ট্রেনে 25% বেশি স্ট্যান্ডিং টিকিট দেওয়া হবে না জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কোরবানির হাটে জোর করে পশুর ট্রাক নিলে ব্যবস্থা। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। ঈদযাত্রায় ট্রেনে 25% বেশি স্ট্যান্ডিং টিকিট দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, কোরবানির পশুর ট্রাক জোর করে হাটে প্রবেশ করালে ব্যবস্থা নেওয়া হবে। ঈদযাত্রায় ট্রেনের টিকিট কালোবাজারি হয়নি বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরিবেশ বান্ধব নগরী গড়তে রংপুরে সচেতনতামূলক আলোচনা সভা ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। অভিযান উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা। নগরীর মোসলেম উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ওয়ার্ল্ড ভিশন রংপুর এরিয়া প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার স্বপন কুমার মণ্ডলের সভাপতিত্বে শুরু হয় কর্মসূচি। অনুষ্ঠানে অংশ নেন রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফুল আলম, সমাজকর্মী ধীমান আচার্য সহ অন্যরা। ঈদুল আজহায় নগর পরিচ্ছন্ন রাখতে ব্লিচিং পাউডার সহ সিটি কর্পোরেশনকে ডাস্টবিন দেওয়া হয়। প্রিয় দর্শক, এর সাথে সংবাদের শেষ ভাগে আমরা যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মুজিবনগর সরকারের কারো মুক্তিযোদ্ধার খেতাব বাতিল হয়নি জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। ভুল তথ্য ছড়ানো হয়েছে অভিযোগ। গুম কমিশনে এখন পর্যন্ত 1850টি অভিযোগ। সমাজের ভদ্রলোকেরা গা শিউরে ওঠা ঘটনা ঘটিয়েছে বললেন প্রধান উপদেষ্টা। পবিত্র হজ বৃহস্পতিবার ফজরের নামাজের পর হাজিদের মিনা থেকে আরাফাতের পথে যাত্রা। এবং আন্তর্জাতিক প্রীতি ফুটবলে ভুটানের বিপক্ষে বাংলাদেশে 2-0 গোলের জয়। দেশের হয়ে হামজা চৌধুরীর প্রথম গোল। প্রিয় দর্শক, এছাড়াও চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ চ্যানেলের সংবাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। শুভেচ্ছা।